তারেক রহমানের সরকার গঠন আজ, এমপিরা শপথ নেবেন সকালে, মন্ত্রীরা বিকেলে, প্রস্তুত 36টি বাসভবন। ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান সংসদে প্রতিনিধিত্ব করবেন। ঢাকা 17 আসনে ছেড়ে দিলেন বগুড়া 6। ইতিহাস হয়ে থাকবে এবারে নির্বাচন, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা। জুলাই শহীদদের ভুলে না যাওয়ার আহ্বান। জুলাই সনদে এনসিপির সই, সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচনার আশা জামায়াতের আমিরের। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আর মাত্র কয়েক ঘন্টা, 17 ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শপথ নিতে যাচ্ছেন আইনসভার 297 জন নির্বাচিত জনপ্রতিনিধি। বিকেলে শপথ নেবেন নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যরা। নবনির্বাচিত সংসদ সদস্য মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে কর্মব্যস্ত সংসদ সচিবালয়। নতুন সরকারি মন্ত্রিসভায় জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে, তবে এর পরিসর ছোট হতে চলছে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্তুতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। দীর্ঘদিনের প্রথা ভেঙে বঙ্গভবনের বদলে এবার এখানেই শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন সরকারের মন্ত্রীরা। প্রায় 1200 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে শপথ অনুষ্ঠানে। দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সকালে শপথ পড়ানো হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের, আর বিকালে শপথ নেবেন মন্ত্রী পরিষদের সদস্যরা। সংবিধান মেনেই নতুন সরকার শপথ নেবে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি। একটা নতুন সরকার যখন দায়িত্ব নেয়, বঙ্গভবনে সেই পরবর্তী শপথটা অনুষ্ঠিত হয় নতুন সরকারের। কিন্তু এবার একটু উন্মুক্ত পরিবেশে এবং সাধারণ মানুষের সামনেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সাংবিধানিক যে রাইট, সেই রাইটের প্রতি আমরা সম্মান জানাই, গুরুত্ব দিই এবং যথেষ্ট শ্রদ্ধার জায়গা থেকে এখানে একটা আনুষ্ঠানিকতা হবে এবং সেটার প্রতি আমরা সর্বোচ্চ যে দায়িত্ব বা সম্মান সেটাকে আমরা প্রদর্শন করি। দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত এই সংসদ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে। তাদের হাত ধরেই গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আরও সুসংহত হবে। বিএনপির বিভিন্ন সূত্র বলছে তারেক রহমানের মন্ত্রী পরিষদের পরিসর ছোট হতে চলেছে। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন, নবীন প্রবীণদের মিশেলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে তারেক রহমানের মন্ত্রিসভায়। স্বাভাবিকভাবে আমরা সবাই আনন্দিত যে আমরা জনগণের ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়ে এসেছি। এখন নতুন সরকার গঠন করা হবে। এই সরকারের মধ্যে আমরা প্রবীণ নবীনের একটা সম্মিলন হবে আমি আশা করি, এবং সামনে যে বড় চ্যালেঞ্জেসগুলো আছে আমাদের সামনে, শেখ হাসিনা তো কোনো কিছু রেখে যায় নাই, সব ধ্বংস করে দিয়ে গেছে, এগুলোকেও ঠিক করতে হবে। তারপরে বৈদেশিক ঋণ, সেই ঋণগুলোকে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সুতরাং এই 5 বছর যেটা আমরা সরকার গঠন করব, 5 বছরের জন্য, এই পুরো সময়টা একটা চ্যালেঞ্জিং সময় থাকবে। দ্রুত গতিতে চলছে সরকার গঠন প্রক্রিয়া। তবে গণভবনে জুলাই স্মৃতি জাদুঘর তৈরি হওয়ায় নতুন সরকারের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কোথায় হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। আলোচনায় আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নাম। অন্যদিকে মিন্ট রোডের 29 নম্বর এই বাসভবনটি সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবন হওয়ার কথা। বিএনপির বিভিন্ন সূত্র বলছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলা তারেক রহমান আপাতত গুলশানের নিজ বাসভবনেই থাকবেন। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য 37টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
আর প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়টি নতুন সরকার যেভাবে চাইবে সেভাবেই হবে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন 2 দফায় সংসদ সদস্যদের শপথ হবে। পরে সংবিধান সংস্কার পরিষদ এবং বিকেলে শপথ নেবে মন্ত্রিসভা। চূড়ান্ত তালিকা পেলে মন্ত্রীদের ব্যাপারে প্রস্তুতি নেওয়া হবে বলেও জানান তিনি। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। নতুন সরকারের শপথ ও দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য এরই মধ্যে বাসভবন প্রস্তুত করা হয়েছে। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এসব বাড়ি প্রস্তুত রেখেছে অন্তর্বর্তী সরকার। 37টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। ওইটা ওনারা যেভাবে চান সেভাবে হবে। জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পেয়ে নাসিমুল গনি বলেন, নতুন সরকারের শপথের প্রস্তুতি চলমান আছে। চূড়ান্ত তালিকা পাওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি নির্ধারণ ও সুরক্ষার ব্যবস্থা করা হবে। 2 দফায় আপনার সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে এই যে আমাদের সংস্কার সেটার জন্য শপথ নেবেন এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। তো সেটারই ব্যবস্থা করার জন্য আমরা এই মুহূর্তে উঠে পড়ে লেগে আছি। ক্যাবিনেট ডিভিশন কতজনের মন্ত্রিসভা হবে সেটা ওনারাই ভালো বুঝবেন। আমাদের একটা প্রিপারেশন থাকে, তারপরে কম বেশি হতে পারে সমস্ত কিছু। এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রী পরিষদ সচিব হিসেবে নাসিমুল গনিকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে। সোমবার সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রূপায়ণ স্বপ্ন নিলয়ে চরমোনাই পীরের বাসায় যান তারেক রহমান। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সঙ্গে নির্বাচন পরবর্তী রাজনৈতিক সহ নানান বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 297 আসনের ফলাফলে দেখা গেছে বিএনপি এককভাবে 209টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের আরও 3টি আসন মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা 212টি। আগামী দিনে তিনি শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসাবে। আমরা মনে করি তিনি যে আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি আমাদের নেতা পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে দেখা করতে এসেছেন এবং আগামীতে দেশ গঠনে ইনি সহযোগিতা চেয়েছেন। আমাদের নেতা পীর সাহেব চরমোনাই তিনিও বলেছেন, আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব। তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন, দেশ বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব। তিনি তা স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন অবশ্যই রাজনৈতিক দলগুলো স্বাধীনভাবে রাজনীতি করবে, তবে প্রতিবাদ করার আগে, আন্দোলন করার আগে আমাদেরকে আলাপ আলোচনা চালিয়ে যেতে হবে। আমরা বলেছি অবশ্যই আমরা একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা অবশ্যই গঠনমূলক রাজনীতি করব। সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আগে ঢাকা 17 আসন রেখে বগুড়া 6 আসন ছেড়ে দিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিএনপির চেয়ারম্যান স্বাক্ষরিত সংক্রান্ত একটি চিঠি প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। আইনানুযায়ী কোনো ব্যক্তি 2টি আসনে নির্বাচিত হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে একটি আসন রেখে বাকি আসন লিখিতভাবে ছেড়ে দিতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 2,14,724 ভোট। এই আসনের 150টি ভোট কেন্দ্রের সবগুলোতেই তিনি বিজয়ী হয়েছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশবাসীর কাছ থেকে বিদায় চাইলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 18 মাসের দায়িত্ব পালনের কথা স্মরণ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ ছিল দেশকে সচল রাখা। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ উল্লেখ করে তিনি বলেন, জুলাই শহীদদের ভুলে যাওয়া যাবে না।
এবারে নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে উল্লেখ করেন দেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, বাংলাদেশ এখন অমিত সম্ভাবনার দেশ। মুহিবের রিপোর্টে বিস্তারিত। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনাদের উপর আস্থা রেখেছে। তার ভাষণে স্পষ্ট করলেন, প্রধান উপদেষ্টা হিসেবে এটাই তার শেষ ভাষণ। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিগত 18 মাস তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন। একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দেশের মানুষের কাছ থেকে বিদায় নেন তিনি। জুলাই অভ্যুত্থানে হতাহতের নিয়ে নানা পরিস্থিতির কথা উল্লেখ করেন বিদায়ী বক্তব্যে। আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন শেষে একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেবার জন্য উপস্থিত হয়েছি। আজ বিদায়ের দিনে 5ই আগস্টের কথা স্মরণ করে আপনাদের কিছু কথা বলব। কি মহা মুক্তির দিন ছিল সেদিনটি, সে কি আনন্দের দিন। বাংলাদেশিরা দেশে বিদেশে যে যেখানে ছিল আনন্দে চোখের পানি ফেলেছিল। দৈত্যের গ্রাস থেকে তরুণ ছাত্রছাত্রীরা দেশকে বের করে এনেছে। আমাদের প্রথম কাজ ছিল দেশকে সচল করা। এটি ছিল সবচেয়ে কঠিন কাজ। যারা দেশকে লুটে পুটে খেত তারাই দেশের এই যন্ত্র চালাতো। তাদের একান্ত অনুগত লোকজন নিয়ে অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে সবাই পালিয়ে গেছে। বড় কর্তা পালিয়েছে, মাঝারি কর্তা পালিয়েছে, অন্যরা ভোল পাল্টিয়েছে অথবা আত্মগোপনে চলে গেছে। কেউ নানাজনের সুপারিশ নিয়ে আসছে, তারা অভ্যুত্থানের গোপন সৈনিক ইত্যাদি। সরকারের ভেতর যারা পালিয়ে যাননি তাদের মধ্যে কাকে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন না, এটি মহাসংকট হয়ে দাঁড়ালো। যতই মৃতদেহের অঙ্গ প্রত্যঙ্গবিহীন দেহের সন্ধান আসছিল ততই তারা চিহ্নিত হচ্ছিল। ডক্টর ইউনূস বলেন, 1.5 যুগ পর দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট হয়েছে। এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মনে করেন তিনি। সেই থেকে 18 মাস চলে গেছে, অবশেষে 12ই ফেব্রুয়ারি আসলো। 1.5 যুগ পরে দেশে একটি জাতীয় নির্বাচন এবং ব্যাপক সাংবিধানিক পরিবর্তনের জন্য সর্বসম্মত জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠান হলো। এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, দেশের সর্বত্র একটা ঈদের পরিবেশ ছিল, যা আমাদের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের আমি অভিনন্দন জানাচ্ছি। যারা পরাজিত হয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। হার জিতেই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আগামী সরকারের কাছে প্রত্যাশার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাসিস্ট সরকারের 16 বছরের নিপীড়ন ও জুলাইয়ের রক্তাক্ত স্মৃতি এখনও আমাদের মাঝে তাজা হয়ে আছে। যারা ভয়াবহ নিপীড়ন ও নির্যাতন চালিয়েছে তাদের বিচার করা এবং যেন আর কেউ এ ধরনের দুঃশাসন কায়েম করতে না পারে সেটা নিশ্চিত করা আমাদের গুরু দায়িত্ব। বিচার একটা চলমান প্রক্রিয়া। একাধিক ট্রাইব্যুনাল বর্তমানে সক্রিয়ভাবে কাজ করছে। ইতিমধ্যে একাধিক মামলার রায় ঘোষণা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিবাদের সময় দেশে যে গুমের সংস্কৃতি গড়ে উঠেছিল সেই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিচারও শুরু হয়েছে। বেশ কিছু মামলার বিচারিক কার্যক্রম এখন শেষের পথে। আমরা আশা করছি আগামী দিনগুলোতেও বিচারিক প্রক্রিয়া অত্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ মঙ্গলবার। এই সম্ভাবনা বাস্তবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল জুলাই সনদে স্বাক্ষর করেন। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের অনুরোধে সরকারের শেষ দিনে সনদে স্বাক্ষর করে এনসিপি। জুলাই আদেশের মাধ্যমে আগে এর আইনি ভিত্তি তৈরি হয়েছে। কোনো রকম নোট অব ডিসেন্ট ছাড়া বাস্তবায়নের শর্তে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেছে বলেও জানান নাহিদ ইসলাম। তবে ঐক্যমত্য কমিশনে নতুন সংবিধানের যে দাবি এনসিপি ছিল, সব রাজনৈতিক দলের মতামতের প্রতি সম্মান রেখে সেখান থেকে সরে সংস্কারকে মেনে নিয়েছে এনসিপি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। আমরা সেই উদ্দেশ্যে স্বাক্ষর করেছি এবং স্বাক্ষরে আমাদের যেটা কমেন্ট আমরা রেখেছি যে আমরা কোনো নোট অফ ডিসেন্ট
এটা ব্যতিরকে আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচিত হবে বলেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। গতকাল সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জামায়াতের আমির আরও বলেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে প্রস্তুত জামায়াত, তবে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সোচ্চার থাকবে তারা। বলেন, সংসদে গণতন্ত্রের নতুন সূচনা হবে বাংলাদেশে। এ সময় সংসদে জনগণের কথা বলে গণতন্ত্র প্রাণবন্ত করার প্রত্যাশাও জানান জামায়াতের আমির। প্রত্যেকটি ন্যায়সঙ্গত ব্যাপারে আমাদের সহযোগিতা সমর্থন থাকবে, কিন্তু দেশ এবং জাতির কোনো ক্ষতি হলে অবশ্যই আমরা প্রতিবাদ করব। কোরআনের মূলনীতির ভিত্তিতেই আমাদের এই অবস্থান স্পষ্ট। প্রাতিষ্ঠানিক সকল স্ট্রাকচারই প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। এগুলাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের, তাদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিফল হয়ে পড়েছে সেগুলোকে সচল করা সম্ভব বলে আমরা মনে করি। দুর্নীতির বদনাম নেই এমন নেতাদেরই মন্ত্রিপরিষদে আনা হবে, আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের। জানান, বিএনপি নির্বাচনী জোটের প্রার্থীরাও মন্ত্রিসভায় থাকতে পারেন। স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এ.এ.জে ওসমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে এক আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। আগামীতে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে উল্লেখ করে মেজর হাফিজ বলেন, নতুন সরকার দেশ বিনির্মাণে যে কোনো বাধা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে। বিরোধী দলকেও মানুষের আশা প্রত্যাশা রক্ষায় ভূমিকা রাখতে হবে। এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়া সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে সামরিক বাহিনীকে রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানান ভোলা ৩ আসনের সদ্য বিজয়ী বিএনপির এই নেতা। মন্ত্রিসভায় নিশ্চয়ই যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন এবং মন্ত্রিসভায় আমরা আশা করি যে দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। জোটের সদস্য আমি আশা করি তারা থাকবেন, কজন থাকবেন ঠিক বলতে পারছি না, তবে তারা থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, স্পিকার বা ডেপুটি স্পিকারের অবর্তমানে সংবিধান অনুযায়ী শপথ পড়াতে পারবেন প্রধান নির্বাচন কমিশনার। একই সঙ্গে বিরোধী দলের ছায়া সংসদ গঠনকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, দেশের স্বার্থে সংসদে গণতান্ত্রিক আচরণ করবে বিরোধী দল। শুভ মাহফুজের রিপোর্ট। শপথ গ্রহণের আগের দিন সোমবারও উচ্ছ্বসিত নেতাকর্মীদের ভিড় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে। দুপুর ১টার আগে কার্যালয়ে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মন্ত্রিসভার শপথের পাশাপাশি এবারের সংসদে সংবিধান সংস্কার পরিষদ, বিরোধী জোটের ছায়া মন্ত্রিসভা সহ বিভিন্ন বিষয়ে থাকছে নতুনত্ব। গুলশান কার্যালয়ে প্রবেশের আগে সাংবাদিকদের সাথে এসব বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথের বিষয়ে তুলে ধরেন সাংবিধানিক ব্যাখ্যা। জানান, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে তার দল। এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই হিসাবে আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ,
এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। এদিকে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেই সংসদে বিরোধী দলের ভূমিকা থাকবে। একটা গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা, সেটা নতুন করে বলার কিছু নেই। আগামী সরকারের জন্য সবকিছুতে অনেক বড় চ্যালেঞ্জ, সবকিছু মাথায় রেখে আমাদের আগামী দিনে কাজ করতে হবে এবং আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মন্ত্রীদের মধ্যে কে কি দায়িত্ব পাচ্ছেন এই বিষয়ে এখনো কোনো তথ্য জানা নেই বলেও জানান আমির খসরু মাহমুদ। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাতিল ঘোষিত ভোটগুলো পুনরায় গণনা করা হলে ঢাকা 28 আসন থেকে জয়ী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত, দাবি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের। গতকাল বিকেলে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে সংবাদ সম্মেলনে আফরোজা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকা সত্ত্বেও সিদ্ধেশ্বরী বয়েজ উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের ধানের শীষের বাতিল হওয়া ভোট বৈধ করা হয়নি। এজন্য প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন মির্জা আব্বাসের সহধর্মিণী। তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। এতে করে ভোট গ্রহণ ও ফলাফল প্রতিক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে সব কেন্দ্রে যাওয়ার তার আইনগত অধিকার রয়েছে। সেই মোতাবেক তিনি ভোট কেন্দ্রে গিয়েছেন, কিন্তু কোথাও কোনো প্রভাব বিস্তার করেননি। প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডিয়াল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 70টা, 75টা, 40টা, 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরও বেড়ে যেত মির্জা আব্বাসের। রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে 9টার দিকে এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি। রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস, তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। গতকাল রাত 10:30টার দিকে কারওয়ান বাজার মাছের আড়তের কাছে সিএনজি স্টেশনের পেছনে কাঠপট্টির একটি বিল্ডিংয়ে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে আরও 6টি ইউনিট যোগ দেয়। সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে থাকা লোকজন জানায়, ভবনের বিভিন্ন ফ্লোরে গুদাম রয়েছে, বিল্ডিংয়ের আশপাশে কাঠের দোকানও রয়েছে, তবে কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি এবং হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা। এদিকে একই সময়ে পুরান ঢাকার আগামাসি লেনের একটি জুতার কারখানাতেও আগুন লাগে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয় সেই আগুন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তারেক রহমানের সরকার গঠন আজ, এমপিরা শপথ নেবেন সকালে, মন্ত্রীরা বিকেলে, প্রস্তুত 36টি বাসভবন। ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান, সংসদে প্রতিনিধিত্ব করবেন ঢাকা 17 আসনের, ছেড়ে দিলেন বগুড়া 6। ইতিহাস হয়ে থাকবে এবারের নির্বাচন, জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা, জুলাই শহীদদের ভুলে না যাওয়ার আহ্বান। জুলাই সনদে এনসিপির সই, সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায় সূচনার আশা জামায়াতের আমিরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।